আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি। এই অধ্যায় আমরা শুরু থেকে শেষ করব। হ্যাঁ, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। তো শুরু করতে যাচ্ছি আমাদের আজকের বায়োলজির গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, তার নাম হচ্ছে জিনতত্ত্ব ও বিবর্তন। জিনতত্ত্ব ও বিবর্তন। জিনতত্ত্ব এর ইংরেজি শব্দ হচ্ছে জেনেটিক্স। জিনতত্ত্ব এর ইংরেজি শব্দ হচ্ছে জেনেটিক্স। এই শব্দটা এমনি এমনি আসে নাই বা বাংলা থেকে ইংরেজি হয়েছে, বিষয়টা এরকম না। এই শব্দটা সর্বপ্রথম প্রচলন করছে আমাদের একজন বিজ্ঞানী। সেই বিজ্ঞানীর নাম হচ্ছে উইলিয়াম ব্যাটসন। উইলিয়াম ব্যাটসন বিজ্ঞানীর নাম হচ্ছে উইলিয়াম ব্যাটসন। তিনি সর্বপ্রথম 1905 সালে এই নামটা সর্বপ্রথম প্রচলন করেন। 1905 সালে, এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সাল। তোমরা মেডিকেল, ভার্সিটি যে কোনো জায়গায় ভর্তি পরীক্ষা দাও, এই সালটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ 1905 সালে আমাদের একটা ঘটনা হয়। সেই ঘটনার নাম হচ্ছে বঙ্গভঙ্গ। বঙ্গভঙ্গ মানে বাংলাকে ভাগ করে ফেলছে দুই ভাগে। তো এই শব্দটা সর্বপ্রথম প্রচলন করছেন জেনেটিক্স, যেটা তার নাম হচ্ছে উইলিয়াম ব্যাটসন। এবং জেনেটিক্স বা জিনতত্ত্ব যাই বলি, এই শব্দটা বললে আমাদের সর্বপ্রথম একজন বিজ্ঞানীর নাম মাথায় আসে, তাই না? একটু মনে করো তো, বিজ্ঞানীর নামটা কি? বিজ্ঞানীর নাম হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল, তাই না? গ্রেগর জোহান মেন্ডেল। এই যে গ্রেগর জোহান মেন্ডেল, ওনাকে বলা হয় জিনতত্ত্বের জনক। গ্রেগর জোহান মেন্ডেলকে বলা হয় জিনতত্ত্বের জনক, ফাদার অফ জেনেটিক্স। তো কেন এই ব্যক্তিকে জিনতত্ত্বের জনক বলা হয়? জনক হওয়ার পিছনে তো অবশ্যই একটা কারণ থাকবে। তো এই কারণটা হচ্ছে কি? কারণটা হচ্ছে একটু ইতিহাসটা একটু শুনে নিই আমরা। তো গ্রেগর জোহান মেন্ডেল ছিল অস্ট্রিয়ার নাগরিক। তো অস্ট্রিয়াতে ছিল গরিব ঘরের সন্তান। গরিব ঘরের সন্তান হলেও আমাদের গ্রেগর জোহান মেন্ডেল অত্যন্ত মেধাবী ছিল এবং তার ইচ্ছা ছিল সে বিজ্ঞানী হবে। তো এই বিজ্ঞানী হওয়ার ইচ্ছা থাকুক বা যাই হোক, তার কাছে তো টাকা পয়সা নাই। টাকা পয়সা না থাকার কারণে তাকে একটা চাকরিতে যোগদান করতে হয়। সে চাকরিতে যোগদান করে কোথায়? গির্জায় যোগদান করে, গির্জা। তো তিনি গির্জাতে যোগদান করেন। গির্জা মানে খ্রিস্টানদের যে ধর্মীয় অনুষ্ঠান প্রতিষ্ঠান, সেটা মসজিদ মন্দিরের মতো আমাদের। তো এই গির্জাতে যে সে যখন চাকরি করতো, সে দেখলো যে গির্জাতে খুব বেশি কাজ নাই। তো সারাদিন তাকে একটু অবসর থাকতে হয়, অলস থাকতে হয়। তো অলস অলস এর সাথে আমরা একটা প্রবাদ জানি না, যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, তাই না? তো সে যখন অলস ছিল এবং এই যে গির্জা থেকে একটা বেতন তো পাচ্ছে চাকরির জন্য, তো এই অলস অবস্থায় তার মাথায় একটা দুষ্টামি খেললো, শয়তানি খেললো আর কি। শয়তানিটা কি? সে দেখলো যে তার যে গির্জার চারপাশে অসংখ্য মটরশুঁটি গাছ আছে। তো তিনি ওই যে তার বিজ্ঞানী হওয়ার যে একটা ইচ্ছা ছিল, সেই ইচ্ছা থেকে সে কি করলো, এই যে মটরশুঁটি গাছ নিয়ে সে গবেষণা করা শুরু করে দিল। তো মটরশুঁটি গাছের বৈজ্ঞানিক নামটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পিসাম স্যাটিভাম। এটা হচ্ছে আমাদের মটরশুঁটি গাছের বৈজ্ঞানিক নাম, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই মটরশুঁটি গাছ নিয়ে তিনি দীর্ঘ 7 বছর গবেষণা করেন। গবেষণা করার পর কিছু সাল আছে, যদিও গুরুত্বপূর্ণ না। তো 1866 সালে, দীর্ঘ 7 বছর গবেষণা করার পর 1866 সালে তিনি যে গবেষণালব্ধ ফলাফলটা পাইছেন, গবেষণালব্ধ ফলাফলটা তিনি তার অস্ট্রিয়ার একটা প্রতিষ্ঠান ছিল যারা এই গবেষণার পত্র নিয়ে কাজ করত, ব্রুন ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি, নামটা গুরুত্বপূর্ণ। ব্রুন ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি, এই সোসাইটিতে তিনি হচ্ছে তার যে গবেষণাটা আছে সেটা জমা দেন। তো জমা দেওয়ার পর কি হয়, সালটা দেখো 1866, আজ থেকে প্রায় 150 বছর আগে। তখন কি আমাদের মতো এত উন্নত প্রযুক্তি ছিল না। তো তিনি যে গবেষণাটা করছেন সেটা তখন তারা বুঝতেই পারেনি যে এটা আসলেও এরকম একটা গবেষণা। সবাই মনে করছে যে ফাউল, মানে আউল ফল বকতেছে, পাগল ছাগল হয়ে গেছে। তো সে হচ্ছে গবেষণালব্ধ ফলাফলটা তার স্বীকৃতি পাইল না। তারপর সে 1884 সালের দিকে মারা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে মারা যায়। তো মারা যাওয়ার পর কি হয়, মারা যাওয়ার পর সে তার স্বীকৃতি ছাড়াই সে মারা গেল। এখন এই যে মারা গেল, মারা যাওয়ার পর কি হয়েছিল, আমরা করছি না যে সাধারণ জ্ঞানে পড়ছিলাম যে জি মার্কনি এবং জগদীশ চন্দ্র বসু, দুজন বিজ্ঞানী একই সাথে কি আবিষ্কার করছিলেন? রেডিও আবিষ্কার করছিলেন। তো তেমনিভাবে 3জন বিজ্ঞানী ছিল, 3 দেশের 3জন বিজ্ঞানী, হিউগে দে ভ্রুস, কার্ল করেন্স, এরিক অ্যাস্টারমেক। 3জন বিজ্ঞানীর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই বিজ্ঞানীটা, কার্ল করেন্স। কেন গুরুত্বপূর্ণ সেটা নেক্সট ভিডিওতে দেখতে পারবা। তো এই যে 3জন বিজ্ঞানী, তারা গবেষণা করছে একই সময়ে জিনতত্ত্ব নিয়ে, তারা একই সময়ে গবেষণা করছে। গবেষণা করার পর তারা খুঁজতেছিল যে আমরা যে গবেষণাটা করছি এরকম গবেষণা আগেও কেউ করছে কিনা। তো
তো যদি করে ফেলে তাহলে তো কপিরাইটের মধ্যে পড়ে যাবে। তো তারা কি করলো, তারা খুঁজতে লাগলো, খুঁজতে খুঁজতে তারা এই একটা ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি যেটা আছে, ব্রুন ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি, সেটার সন্ধান পাইলো। সন্ধান পাওয়ার পর তারা দেখলো যে আমরা যে গবেষণাটা করছি সেটা আমাদেরও আরও 30-40 বছর আগে এই ব্যক্তি হচ্ছে গবেষণা করে দিয়েছেন। তো এরপর গ্রেগর জোহান মেন্ডেলকে বলা হলো জিন তত্ত্বের জনক। তাহলে গ্রেগর জোহান মেন্ডেলকে জিন তত্ত্বের জনক কেন বলা হয় বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে। এখন এই যে টপিকটা পড়ালাম, এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি? শিক্ষণীয় বিষয়টা যদি একটু সামারি করি, সেটা হচ্ছে যে সর্বপ্রথম জিনতত্ত্বের নামকরণ করছে কে? উইলিয়াম ব্যাটসন। ফাদার অফ জিনতত্ত্বকে, ফাদার অফ জেনেটিক্সকে গ্রেগর জোহান মেন্ডেল। এবং গ্রেগর জোহান মেন্ডেল কোন দেশের নাগরিক ছিল এটাও বিভিন্ন জায়গায় এমসিকিউতে আসছে। তিনি ছিলেন অস্ট্রিয়াবাসী নাগরিক, অস্ট্রিয়া, নট অস্ট্রেলিয়া, ঠিক আছে, অস্ট্রিয়া। এবং তিনি তার গবেষণালব্ধ কোথায় জমা দেন? ব্রুন ন্যাচারাল হিস্ট্রি সোসাইটিতে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, তিনি কি নিয়ে গবেষণা করছিলেন? মটরশুঁটি। কেন মটরশুঁটি গাছ নিয়ে তিনি গবেষণা করছেন? কেন তিনি তাল গাছ নিয়ে গবেষণা করেন নাই? কেন তিনি আপেল গাছ নিয়ে গবেষণা করেন নাই নিউটনের মতো? এই টপিকটা আমরা জানবো নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।